আজ তোর জেঠু বাড়িতে নেই, তুই কাজ করে নে। আজ স্নান করার সময় চুল কেটে রেখেছি, তোর অনেক সুবিধা হবে। আমি বললাম, দাঁড়াও, আমি একটা প্যাকেট নিয়ে আসছি, ততক্ষণে তুমি ম্যাক্সি পরে নাও। প্যাকেট আনার পর জেঠিমা সেটা থেকে একটা জিনিস বের করে জিজ্ঞাসা করলো, এটা কি এনেছিস রে? আমি বললাম, এটা বিদেশি বেলুন, এটা থাকলে সমস্যা হবে না। আমি শচীন। আজ যে ঘটনা বর্ণনা করছি সেটা ঘটেছে দুর্গাপুজোর ঠিক আগের দিন। আমাদের পাশের বাড়িতেই থাকেন স্মিতা জেঠিমা। যেমন অপরূপ সুন্দরী, ফিট ও আকর্ষণীয়। রোজ তার কথা ভেবে নির্ঘুম রাত পার করি। মহালয়ার আগের দিন নতুন রয়্যাল এনফিল্ড কিনে দুপুরবেলা বাড়ি ফিরলাম। বাড়ির সামনে বাইক রাখছি, এমন সময় স্মিতা জেঠিমা বাড়ি থেকে বেরোচ্ছিল। আমায় দেখে বলল, কিরে চয়ন, নতুন বাইক কিনলি, পুজোয় চড়াস একদিন। জেঠিমা একটা আকাশি রঙের কালো কাজ করা তাঁতের শাড়ি পরেছে আর নীল ব্লাউজ। যেহেতু স্মিতা জেঠিমার বর আমার বাবার চেয়ে বড়, তাই বাধ্য হয়েই জেঠিমা বলি। জেঠিমা এতই সুন্দরী যে বৌদি বললেও চলবে। তার বর্ণনাটা আগে দিয়ে রাখি। জেঠিমার বয়স 52, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং একদম ফর্সা। শঙ্কর জেঠু স্মিতার চেয়ে 18 বছরের বড়। খুব অল্প বয়সেই জেঠিমার বিয়ে হয়েছিল, তারপর কিছু বছরের মধ্যেই তাদের প্রথম সন্তান রানাদা জন্ম নেয়। জেঠিমাকে বললাম, কি গো, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? জেঠিমা বলল, আরে পুজোর সময় তোর রানাদারা আসছে বলে ওদের ফ্ল্যাটটা একটু দেখতে যাচ্ছি, সব ঠিক আছে কিনা। আমি বললাম, ও, তুমি মহেশতলা যাচ্ছ, তাহলে আজই চল, লং ড্রাইভ হয়ে যাবে, দারুণ একটা ফ্লাইওভার হয়েছে। জেঠিমা বলল, আমি একটু ফ্রেশ হয়ে নি, 4:30টায় বেরোবো। জেঠিমা খুব খুশি হয়ে গেল, আমিও খুব খুশি হলাম, অনেকটা রাস্তা জেঠিমার সাথে ঘুরতে পারবো। আমি একটা জিন্স আর টি শার্ট পরে 4:30টায় বেরোলাম। ফ্লাইওভারে ওঠার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। দুজনই কাক ভেজা ভিজলাম। সারা রাস্তা জেঠিমা আমাকে ধরে বসেছিল। ফ্ল্যাটে পৌঁছাতে 6টা বেজে গেল। বৃষ্টি থামলেও আমাদের খুব ঠান্ডা লাগছিল। জেঠিমা বলল, চয়ন, এই অবস্থায় বাড়ি ফিরব কি করে? আকাশ দেখে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। আর দুজনেই ভিজে গেছি। এই অবস্থায় ফিরলে আরও ঠান্ডা লেগে যাবে। তার চেয়ে কাল যদি তোর ছুটি থাকে, তাহলে এখানে আজ রাত্রিটা থেকে যাই। আমি তো মনে মনে হেব্বি খুশি হলাম। যদি এই সুযোগে গল্প করা যায়, তাহলে তো ভাগ্য খুলে যাবে। আমি বললাম, কাল আমার ছুটি, কিন্তু খাবে কি আর পরবে কি? জেঠিমা বলল, একটা তোয়ালে আছে, ওটা আমি পরে নেব, আর তুই একটা গামছা পরে নিস। আর রাত্রিরে কিছু খাবার অর্ডার দিয়ে দিস। আমি স্নান করে আসি, আমার হয়ে গেলে তুই স্নান করে নিস। এই বলে জেঠিমা বাথরুমে ঢুকে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। দারুণ লাগছিল 13 তলার বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দেখতে। তখনও জানতাম না যে এর চেয়েও অনেক সুন্দর রাত আমার জন্য অপেক্ষা করছে। ছিটকিনি খোলার আওয়াজে সাবধান হলাম, আর যা দেখলাম তাতে আমি মুগ্ধ হয়ে গেলাম। জেঠিমা বাথরুম থেকে বেরিয়েছে একটা বাসন্তী রঙের শাড়ি পরে। আমি অবাক হয়ে জেঠিমাকে দেখছি। কিছুক্ষণ পরে জেঠিমা বলল, চয়ন, সারা রাত তুই আমায় দেখতে পাবি, এখন স্নানটা করে আয়। আমি গিজার চালিয়ে এসেছি, আর জামা কাপড় আমায় দিয়ে যা, আমি রান্নাঘরের দড়িতে মেলে দিয়ে আসি, তাহলে কাল সকালের মধ্যে শুকিয়ে যাবে। এরপর আমি বাথরুমে ঢুকে গেলাম। স্নান শেষে দেখলাম স্মিতা এসি চালিয়ে বেডরুমে বিছানায় বসে আছে। আমিও ঘরে গিয়ে জেঠিমার পাশে বসলাম। জেঠিমা বলল, চয়ন, কিছু খাবার অর্ডার করে দে, না হলে বেশি রাত হয়ে গেলে কিছু পাবো না, সারা রাত উপোস করে কাটাতে হবে। আমি জেঠিমার কথা মতো খাবার অর্ডার করে বললাম, এখন তো সবে 7:30টা বাজে, এখানে টিভিতে ডিশ লাইনের কানেকশনও নেই, এতক্ষণ সময় কি করে কাটাবে? জেঠিমা বলল, আয়, তোকে আমি আমার ছোটবেলার গল্প বলি। এই বলে জেঠিমা বলতে শুরু করল। আমাদের বাড়ি বর্ধমানের গুড়াব গ্রামে। আমরা 6 বোন ও 2 ভাই। আমি হচ্ছি মেজো। অভাবের সংসার, তাই যখন তোর জেঠুর সাথে বিয়ের সম্বন্ধ এলো, বাবা ছেলে কলকাতায় থাকে বলে আর কোনো কিছু না দেখেই বিয়ে দিয়ে দিল। আমার তখন বয়স খুব একটা বেশি না, স্কুলে পড়তাম। পরীক্ষা দেওয়ার আগেই বিয়ে দিয়ে এখানে পাঠিয়ে দিল। তোর জেঠু আমার চেয়ে 18 বছরের বড়। তখন আমাদের এত পয়সা ছিল না। সারা দিন বাড়িতে কাজের লোকের মতো কাজ করতাম। বিয়ের 2 বছর পর তোর রানাদা হলো। তাতে আমার শরীর আরও খারাপ হয়ে গেল। তারপর তোর রানাদা যখন স্কুলে ভর্তি হলো, তখন ওকে পড়াতে পড়াতে আমি আবার কিছুটা পড়াশোনা করি।
তারপর তোর রানাদা যখন ভালো চাকরি পেল আর তোর জেঠুরও পে কমিশন গঠনের পরে অনেক মাইনে বাড়ল, তখন আমাদের একটু পয়সা হলো। জেঠিমা বলছিল আর আমি দু চোখ দিয়ে মুগ্ধ হয়ে জেঠিমাকে দেখছিলাম। এবার জেঠিমা আমায় জিজ্ঞাসা করল, চয়ন, তোর গার্লফ্রেন্ড নেই? আমি বললাম, না, এখনকার মেয়েদের অনেক ঝামেলা আর মনের মতো কাউকে পাইনি, তাই নেই। জেঠিমা বলল, তা তোর মনের মতো মেয়ে কেমন হবে শুনি? আমি কোনো কিছু না ভেবে বললাম, তোমার মতো হবে, স্মার্ট, সুন্দরী। কথা শেষ করতে না করতেই কলিং বেল বেজে উঠল। জেঠিমা বলল, মনে হয় খাবার এসেছে, আমি এই অবস্থায় বাইরে যাব না, তুই প্লিজ নিয়ে আয়, আর যাবার সময় আগে এই দরজাটা বন্ধ করে ওটা খুলবি। আমি কথা মতো কাজ করে জেঠিমাকে ডাইনিং টেবিলে খেতে ডাকলাম। খাওয়া শেষে জেঠিমা বলল, চল তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল ভোরবেলা উঠে মহালয় শুনব। আমিও জেঠিমার কথা মতো পাশে শুলাম। বললাম, জেঠিমা, পাশবালিশ নেই? পাশবালিশ ছাড়া আমার ঘুম আসে না, আর তাছাড়া এই 9:45টার সময় কোনো দিনও ঘুমায়নি, এখন ঘুম আসবেই না। জেঠিমা বলল, তাহলে একটা মুভি চালা না। বললাম, আমার মোবাইলে তোমাকে দেখানোর মতো মুভি নেই, তবে অন্য রকমের মুভি আছে যেটা দেখলে আর সারা রাত ঘুমিয়ে আসবে না। তাছাড়া এত সুন্দর মহিলার সাথে সেই মুভি দেখলে একটু অস্বস্তি লাগতে পারে। জেঠিমা বলল, আমি বুঝতে পেরেছি কি মুভি আছে, কিন্তু আমি কোনো দিন এইসব মুভি দেখিনি, প্লিজ দেখা আমায়, প্লিজ। জেঠিমা বলাতে আমি একটা মুভি চালালাম। জেঠিমা পাশ ফিরে শুয়ে মোবাইল দেখতে লাগল। মুভি দেখতে বললাম, জেঠিমা, আমি তোমায় খুব ভালোবাসি, আজ তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে? জেঠিমা বলল, আজ আমি তোকে সব দেব, কিন্তু আমায় কথা দে, কোনো দিন কাউকে বলবি না। আজ প্রায় 30 বছর পর এরকম মুভি দেখে আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। শেষবার তোর জেঠুর সাথে এরকম মুভি দেখেছিলাম, আজ তুই আমাকে আবারও সেরকম মুভি দেখালি। তুই যেমনভাবে বলবি আমি সেরমভাবেই করব। আমি বললাম, কথা দিলাম, আজকের ঘটনার কথা কাউকে বলবো না। তোমার নিয়ে আমি যে স্বপ্নগুলো দেখতাম আজ সেগুলো সত্যি করো। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। রাত 2টো অবধি মুভি দেখে দুজনে অনেক অ্যাক্টিং করেছি। এত অ্যাক্টিং হয়েছে যে দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালে ঘুম ভাঙতে দেখি জেঠিমা আমার পাশে নেই। মোবাইলে দেখলাম 11:30 বেজে গেছে। আমি উঠে টাওয়েলটা পরে বের হলাম। দেখলাম জেঠিমা রান্নাঘরে কিছু করছে। সারা রাত অ্যাক্টিং করে জেঠিমাকে আরও সুন্দরী, আরও আকর্ষণীয় লাগছে। জেঠিমা লুডুস তৈরি করছিল, আমি পেছন থেকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। জেঠিমা আমায় বাধা দিয়ে বলল, এই দুষ্টু, এটা কি হচ্ছে? টেবিলে ব্রাশ আর পেস্ট আছে, আগে ফ্রেশ হয়ে আয়, চা আর লুডুস খাই, তারপর স্নান সেরে আজ আমরা বাইরে কোথাও লাঞ্চ করব, বুঝলি? আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমি সন্ধ্যের আগে এখান থেকে যাব না, আমি দুপুরে তোমার সাথে খাবো, তাতেই আমার পেট আর মন দুটোই ভরে যাবে। জেঠিমা শুনে হেসে বলল, জো হুকুম মহারাজ, আমি তো আজ থেকে আপনার দাসী, আপনি যা বলবেন সেটাই আমার শিরোধার্য। তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলাম। জেঠিমা লুডুস আর চা নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি চা খেতে খেতে দেখতে পেলাম জেঠিমার গলায় ঘাড়ে লাল দাগ। আমি বললাম, জেঠিমাই, তোমার গলায় আর ঘাড়ে দাগ পড়ে গেছে? জেঠিমা হেসে বলল, কাল রাতে বড় একটা ছাড় পোকা কামড় দিয়েছে, এজন্য এরকম হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন ছাড় পোকা কামড় দিয়েছে। জেঠিমা বলল, আমি একটা ক্রিম নিয়ে এসেছি, স্নান করার পর লাগিয়ে দিস। আমি ভাবলাম কাল রাতের ঘটনার কথা জেঠিমা বাড়ি গেলেই ধরা পড়ে যাবে। আমি একটু ভয় পেয়েই জেঠিমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা জেঠিমা, তোমার এই দাগ জেঠু দেখতে পেলে তো সমস্যা হবে, তখন কি বলবে? জেঠিমা আমার কথা শুনে হেসে বলল, ওরে আমার পাগল, এখন তোর জেঠু এসব নিয়ে মাথা ঘামায় না। আর আমি বাড়ি ফিরে একটা কাপ্তান পরে নেব, ফলে কেউ কিছুই বুঝবে না। আর ক্রিম লাগালে কমে যাবে, অত চিন্তা করিস না। আর যদি না কমে, তাহলে তোর জেঠুকে বলে দেব দুপুরে চিংড়ি মাছ খেয়ে অ্যালার্জি হয়েছে। আচ্ছা, যে জন্য আমরা এখানে থাকলাম সেটা কখন হবে? আমি জেঠিমাকে নিয়ে সোফায় বসালাম, আবার মুভি দেখব আর অ্যাক্টিং করব বলে। তখন জেঠিমা বলল, চয়ন, একটা সত্যি কথা বলবি, আমার আগে তুই আর কতজনের সাথে মুভি দেখেছিস আর অ্যাক্টিং করেছিস? আমি বুঝতেই পারছি তুই অ্যাক্টিংয়ের ব্যাপারে খুব পটু, আর রেগুলার অভ্যেস না থাকলে এরকমভাবে কেউ অ্যাক্টিং করতে পারে না। কি করে হলো এমন, বলো না আমায়, আমি কাউকে বলবো না।
আমি বললাম, বলতে পারি, আমি তোমায় মিথ্যে কথা কিন্তু বলবো না। তবে তোমায় কথা দিতে হবে যে আমার অতীতের কথা শোনার পরও তুমি আবারও আমার সাথে অ্যাক্টিং করবে আর মুভি দেখবে। জেঠিমা বলল, আমি পাগল নাকি যে আনন্দ আমি পাচ্ছি তা থেকে আমি তোকে আর নিজেকে বঞ্চিত করব না। তুই আগে কোন কারো সাথে অ্যাক্টিং করলেও আমার কোনো আপত্তি নেই। শুধু একটাই রিকোয়েস্ট করব, এখন থেকে যে কদিন আমার সাথে অ্যাক্টিং করবি সেদিন আর অন্য কারোর কাছে যাবি না। আমি তোকে খুব ভালোবাসি, অন্য কারোর সাথে দেখলে খারাপ লাগবে। আমি ঠিক করলাম শুধু অঞ্জলি মাসি আর ইতিকার সাথে করা অ্যাক্টিংয়ের কথাই জেঠিমাকে বলবো। তাই বললাম, এখন আমি তোমাকে ছাড়া আর কারো সাথে অ্যাক্টিং করব না, কিন্তু প্লিজ প্রত্যেক সপ্তাহে একবার করে তোমার বাড়িতে বা এখানে না হলেও সল্টলেকের একটা হোটেলে নিয়ে গিয়ে তোমার সাথে মুভি দেখব আর অ্যাক্টিং করব। এখন বলি, তোমার আগে আমি দুজনের সাথে অ্যাক্টিং করেছি। আমাদের বাড়িতে যে অঞ্জলি মাসি কাজ করেন না, তাকে আমি ক্লাস 11 থেকে গ্র্যাজুয়েশন অবধি অ্যাক্টিং করেছি। তবে এখন মাঝে মাঝে বাড়ি ফাঁকা থাকলে অ্যাক্টিং করি। অঞ্জলি মাসির কারণেই আমি অনেক দক্ষ। তখন তো আর কেউ ছিল না, তাই আমি রোজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে অঞ্জলি মাসির সাথে অ্যাক্টিং করে ঘুমিয়ে পড়তাম। মাঝে মাঝে দুপুরে বাড়িতে কেউ না থাকলেও করতাম। আমি যখন অঞ্জলি মাসির সাথে অ্যাক্টিং করতাম তখন মনে মনে তোমার কথাই ভাবতাম, কিন্তু আরও ভালো করে অ্যাক্টিং শিখি ইতিকা কাকিমার কাছে। আমি যখন আগে মুর্শিদাবাদে ছিলাম তখন তার বাড়িতেই পেইং গেস্ট থাকতাম। একটা ঘটনার পর আমরা পরস্পরের খুব কাছে এসে যাই, আর তারপর থেকে আমি রোজ 4-5 বার করে তার সাথে অ্যাক্টিং করতাম। জেঠিমা শুনে একটু হিংসে হলো আর বলল, তোর ইতিকা আমার চেয়ে অনেক সুন্দরী আর ইয়াং, এজন্যই তো রোজ অভিনয় করেছিস, তাই না? আমি বললাম, আরে না না, ইতিকা তোমারই বয়সী হবে আর আর একটু স্বাস্থ্যবান। আমি ইতিকা কাকির সাথে রোজ অ্যাক্টিং করতাম, কারণ ইতিকা কাকির কেউ ছিল না, সে বিধবা। সারা বাড়িতে আমরা দুজনেই থাকতাম, ফলে অনেক সুবিধা হতো। রোজ আমরা নতুন নতুন মুভি দেখতাম আর অ্যাক্টিং করতাম। আমার অ্যাক্টিংয়ে ইতিকা কাকিমা অনেক খুশি ছিল। আমাকে ছাড়া সে কাউকে কল্পনা করতে পারত না। রাতে ইতিকা কাকিমা নাইটি করে অ্যাক্টিং করত, সাথে আমিও অ্যাক্টিং করতাম। আমি যে 4 বছর ওখানে ছিলাম তার প্রত্যেক দিনই ইতিকা কাকিমার সাথে অ্যাক্টিং করেছি। আর এখন আমি যে 5 দিনের জন্য মুর্শিদাবাদ যাই তখন ইতিকা কাকিমার সাথেই থাকি। তুমি প্লিজ এখানে আমার সাথে অ্যাক্টিং চালিয়ে যাও, তাহলে রোজ 5 বার করে তোমার সাথে চর্চা করতে পারবো। জেঠুমা বলল, এত ভাগ্য করে আমি আসিনি রে, আমি যেটুকু সময় তোর সাথে থাকবো তাতেই আমার জন্য ভালো। নে, এখন আর প্লিজ সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি অ্যাক্টিং শুরু কর। জেঠিমার কথার সম্মতি পেয়ে আমরা আবারও অ্যাক্টিং চর্চা শুরু করলাম। 3 ঘন্টা সারা বাড়ির বিভিন্ন জায়গায় আমরা অ্যাক্টিং করেছি। সব রুম এলোমেলো হয়েছিল। সব গুছিয়ে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম। আমাদের খাওয়া শেষ হলে ও জেঠুকে ফোন করে জিজ্ঞাসা করল, জেঠু কি বিরিয়ানি খাবে নাকি। জেঠু জানালো, জেঠুর এক বন্ধু বিদেশ থেকে এসেছে, ওরা একসাথে ড্রিঙ্ক করবে, তাই বাড়িতে এসে আর কিছু খাবে না, আর আসতেও 11টা বেজে যাবে। জেঠিমা খুব খুশি হলো, আমিও হলাম। জেঠিমা বলল, চল একটু শপিং করি, তারপর বাড়ি যাব। আমরা শপিং করলাম। জেঠিমা আমাকে একটা নীল রঙের খুব ভালো জামা কিনে দিল। আমিও ওকে একটা সিল্কের শাড়ি আর একটা নাইটি কিনে দিলাম। বাড়ি ফেরার পথে ওষুধের দোকান পড়ল। আমি বললাম, তুমি একটু দাঁড়াও, আমি একটা জিনিস কিনে আনছি। কিছুক্ষণের মধ্যে আমি একটা প্যাকেট নিয়ে ফিরে এলাম। জেঠিমা বলল, কি এনেছিস দেখি। আমি বললাম, বাড়ি গিয়ে দেখো, এখন চলো তাড়াতাড়ি। আমি জেঠিমার হাতেই প্যাকেটটা দিলাম বাইক চালাবো বলে। জেঠিমার সঙ্গে সঙ্গে প্যাকেটটা খুলে ফেলল আর ভেতর থেকে একটা জিনিস বার করে জিজ্ঞাসা করল। এই জেঠিমা প্রাণ খুলে অ্যাক্টিং করতে লাগলো। জেঠিমার অ্যাক্টিং আমাকে মোটিভেট করে তুলছিল। 2 ঘন্টা অ্যাক্টিং করার পর জেঠিমা বলল, আমাদের অ্যাক্টিংয়ে নতুনত্ব আনা দরকার। তাই ফ্রিজ থেকে একটা চকলেট সস নিয়ে আসলো আর বলল, এটা দিয়ে অ্যাক্টিং করতে তাহলে আরও ভালো হবে। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে চকলেট সস দিয়ে করা ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। 30 মিনিট চকলেট সস দিয়ে অ্যাক্টিং করার পর আমরা একটু বিশ্রাম নিলাম। জেঠিমা জেঠুকে ফোন করে জিজ্ঞাসা করল, জেঠু এখন কোথায় আর কত দেরি হবে বাড়ি আসতে। এখন 10টা 39, জেঠুর দেওয়া সময় অনুযায়ী আরও 20 মিনিট আছে। জেঠিমা করুণ সুরে জিজ্ঞাসা করল, আর করবি না?
আমি বললাম, করব, আগে সব গুছিয়ে নেই আর তুমি সব গুছিয়ে নাও। সারা ঘর অ্যাক্টিং চর্চা করতে করতে অগোছালো হয়ে গেছে। হঠাৎ জেঠু এসে পড়লে কোনো সমস্যা হবে। এরপর আমরা নিচে নেমে এলাম। আমি গেট খুলে বাইরে বেরিয়ে এলাম। এরকম করেই শুরু হলো আমাদের জীবনের এক দারুণ অধ্যায়।